Welcome to the podcast of Project Tomorrow Software Limited. I'm the host Nakib, and আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আমাদের পডকাস্টটা রান করব। It's AML, Anti Money Laundering. So যদি আমি AML এর কথা বলি, our guest today, one of the living legend of AML in our country, who have been serving around more than 35 years and the longest serving camel co in our country. So welcoming Chaudhary MQ Sarwar sir. Sir, কেমন আছেন? Thank you very much. Alhamdulillah, ভালো আছি। And how are you? As I'm doing fine. So you're looking very good. ভালো লাগতেছে দেখতে। Thank you. So স্যার আমরা যেহেতু এমএল নিয়ে কথা বলতেছি, প্রথমেই একটা কোয়েশ্চেন থাকে মানুষের, আসলে এন্টি মানি লন্ডারিং বা এমএল কি? আমরা অনেক সময় মানি লন্ডারিং নিয়ে শুনে থাকি। মানি লন্ডারিং বিষয়টাও বা কি? যদি সিম্পলি আমি বলি, অ্যান্টি মানি লন্ডারিং মানে মানি লন্ডারিং প্রতিরোধ। এখন মানি লন্ডারিং কি? সহজ ভাষায় যদি বলি, মানি লন্ডারিং হচ্ছে যে কোনো অবৈধ সূত্র থেকে কোনো অর্থ অর্জন করে সেটাকে লুকাবার জন্য আপনি যা যা করবেন সেটাকেই মানি লন্ডারিং বলা হয়। সো এটাকে একটা ফাইন্যান্সিয়াল ক্রাইমও হিসেবে ধরা হয়। মানি লন্ডারিং মধ্যে কি স্যার মাইনর ক্রাইমগুলো থাকতে পারে? যেমন দেখা যায় আমরা অনেক সময় অনেকে ট্যাক্স দেয় না, বা অনেক যার ইনকাম থাকে সেই ইনকামটা প্রপারলি শো করেন। এই জিনিসগুলো কি মানি লন্ডারিংয়ের মধ্যে পড়ে? আমাদের দেশের যে আইন আছে তাতে ট্যাক্স ইভেশন হ্যাজ বিন ইনক্লুডেড। এটা মানি লন্ডারিং। হ্যাঁ, মানি লন্ডারিংয়ের জন্য প্রেডিকেট অফেন্সেস লিস্টেড আছে আইনে। এর মধ্যে মনে করেন চুরি, ডাকাতি, ঘুষ, এরকম অনেকগুলি আছে। তার মধ্যে ডাউরিও আছে। পাও মানে পড়ে গেছে, তো কাজে ওখানে ট্যাক্স ইভেশন ইজ অলসো ইনক্লুডেড। একটা ভালো জিনিস জানা যাবে যে যৌতুক নেওয়া যাবে না, মানি লন্ডারিং মধ্যে পড়ে যাবে। স্যার আমি আপনাকে একটা ভালো কোয়েশ্চেন করি। আপনি ডোমেস্টিক্যালি এবং ইন্টারন্যাশনালি ডিফারেন্ট ব্যাংকে কাজ করেছেন, একটা লম্বা সময় ধরে আপনি ব্যাংকিং ইন্ডাস্ট্রির সাথে ছিলেন। তো স্যার মানি লন্ডারিংয়ে যখন আপনি কাজ করেছেন, ডেফিনেটলি অনেকগুলো ডিফিকাল্টিস ফেস করেছেন, বা আমরা জানি আপনার যেভাবে ইভলভ হচ্ছে ডিজিটালাইজেশন, আমরা আসলে মানি লন্ডারিংয়ে যারা ব্যাংকে কাজ করে তারা আসলে কি নিডটা ফিল করে যে এখানে কি কি গ্যাপ রয়ে গেছে, এখনও এন্টি মানি লন্ডারিং নিয়ে কাজ করার সময় কি কি গ্যাপ থাকে বা কি কি ডিফিকাল্টিস ফেস করে থাকে? ওকে, এখন এই মানি লন্ডারিং আইনটা যখন আসলো, সেইখানে যেই সব নিয়মকানুন বলবৎ হলো ব্যাংকিং সেক্টরে, সেটা ধরেন শুরু হলো আপনি কাস্টমার, আপনার ব্যাংকের যে গ্রাহক, তার সম্বন্ধে আপনাকে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ করতে হবে, এবং সেই অনুযায়ী আপনাকে এটাকে বলে ডিউ ডিলিজেন্স করতে হবে। কাস্টমার ডিউ ডিলিজেন্স মানে আপনাকে কি বলবো, খতিয়ে দেখতে হবে যে এই কাস্টমার যেই সব তথ্য আপনাকে দিল এগুলি যাচাই করতে হবে সঠিক কিনা। এবং এগেন আমাদের মানি লন্ডারিং মানে গাইডলাইন যেটা আছে বা সার্কুলার্স আছে, মাস্টার সার্কুলার, সেখানে বলা আছে যে অনেকগুলি রিস্ক ক্যাটাগরিজ আছে। তো কাজেই সেই অনুযায়ী আপনাকে রিস্ক অ্যাসেসমেন্ট করতে হবে। তো রিস্ক অ্যাসেসমেন্ট করতে গেলে আপনার ধরেন কাস্টমার টাইপ অনুযায়ী রিস্ক অ্যাসেসমেন্ট আছে, মানে কাস্টমার কোন ধরনের পেশা, এক এক পেশার রিস্ক এক এক রকম। আমি একটা কোয়েশ্চেন করে ফেলি, মানে এলাকা বলতে বিষয়টাকে অনেকটা এরকম, যেমন বর্ডারে যখন যেখানে হাই রিস্ক এরিয়াজ হইলে আপনার স্কোরিংয়ে একটু হাই দিতে হয়। আবার দ্য ওয়ে ইউ অনবোর্ড কাস্টমারকে, আপনি কীভাবে আপনার এটা কি রিমোটলি আপনি তাকে অনবোর্ড করছেন, যে সে ব্রাঞ্চে আসে নাই, বা এটা আপনার ব্রাঞ্চ ম্যানেজারের অ্যাপ্রুভালে হয় নাই, হ্যাঁ, এরকম হলে একরকম রিস্ক। আবার কাস্টমার নিজে ব্যাংকে এসে আপনার সামনে হাজির হয়ে সব ডকুমেন্ট দিয়ে করলে আরেক রকম রিস্ক। এরকমভাবে অনেকগুলি রিস্ক ক্যাটেগরিজ আছে, সেগুলির জন্য স্কোরিংয়ের ব্যবস্থা আছে, এটা বিএফআইইউ গাইডলাইনেই। তো এই যে এতগুলি জিনিস দেখতে হয়, এবং এই রিস্ক যদি 14 নম্বরের বেশি আসে তাহলে তাকে হাই রিস্ক করতে হয় কাস্টমারকে, তা না হলে লো রিস্ক। তো এখন এই যে হাই রিস্ক করলেন, আবার হাই রিস্ক যদি করেন তাহলে কাস্টমারকে খালি অনবোর্ড করে এখানেই আপনি ক্ষান্ত না, আপনাকে ট্রানজ্যাকশন মনিটরিং যেমন করতে হয়, তার এই কেওয়াইসি রিভিউ করতে হয় বা সিডিডি রিভিউ করতে হয় অ্যানুয়ালি। এগুলি তো ম্যানুয়ালি এগুলি ট্র্যাক রাখা সম্ভব না। কাস্টমার ডেটাবেস তৈরি করতে হয়, এগুলি ম্যানুয়ালি ট্র্যাক রাখা সম্ভব না। কাস্টমার অনবোর্ড করলেন, অনবোর্ড করার আগে আরও কিছু কাজ আছে, সে কোনো স্যাংশন এন্টিটি কিনা, ওকে, মানে কোনো নিষেধাজ্ঞা। স্যাংশনগুলো সাধারণত কারা করে থাকে? স্যাংশন তো আপনার ইউএন স্যাংশনস আছে,
ওফাক স্যাংশনস আছে, বিভিন্ন ইন্টারন্যাশনাল স্যাংশনস আছে, বাংলাদেশেরও আছে, যে কোনো ব্ল্যাক লিস্টেজ আছে, বা আপনার ব্যাংকে কেউ যদি কখনো কোনো ফ্রড হয়ে থাকে বা আপনার কোনো কাস্টমারের ফ্রড হয়ে থাকে, আপনি তখন ওকে ব্ল্যাকলিস্ট করতে পারেন যাতে ও আরেক ব্রাঞ্চে যে আপনার অ্যাকাউন্টটা না খুলতে পারে। তো এগুলি সব স্ক্রিনিং করতে হয়। তারপরে আসলো কাস্টমারকে অনবোর্ড করলে ও ট্রানজ্যাকশানগুলি, ওই ট্রানজ্যাকশান অনুযায়ী আপনার ট্রানজ্যাকশান প্রোফাইলের সাথে ম্যাচ করতে হয়। কাস্টমারের যেই মানে যে কি পেশা বা সেই পেশায় বা ব্যবসা, সেই ব্যবসায় তার স্বাভাবিক লেনদেনের কি এটা বুঝতে হয় যে এই কাস্টমারের কি কি ধরনের লেনদেন হইতে পারে। এটার জন্য একটা আপনাকে, এখন তো আগে তো ছিল যে কাস্টমার ডিক্লেয়ার করে দিত, আপনি সই করে দিতেন, আর দেখা গেছে যে এটা একটা ফর্ম ফিলিং এক্সারসাইজ ছিল। এটাকেও এখন অটোমেট করতে বলা হয়েছে। এই জন্যে এখন বলছে আপনি কাস্টমারের প্রথম 6 মাসের লেনদেনের উপরে ভিত্তি করে আপনি একটা ট্রানজ্যাকশন প্রোফাইল বানাবেন, আবার 1 বছর পরে এই ট্রানজ্যাকশন প্রোফাইল আরেকটা বানাবেন। সেই অনুযায়ী আপনি ফ্ল্যাগ করবে যে লেনদেন যদি সেই ট্রানজ্যাকশন প্রোফাইলের তুলনায় অনেক বেশি হয়ে থাকে, তাহলে একটা অ্যালার্ট জেনারেট করবে। তো এইগুলি তো অটোমেশন ছাড়া সম্ভব না, আমার এগুলি ম্যানুয়ালি তো ইটস নট পসিবল। অবশ্যই আমার মনে হয় আমি আমার যে নেক্সট কোয়েশ্চেনটা করতাম অলরেডি স্যার আনসার করে দিয়েছে। মানে আমার একটা কোয়েশ্চেন ছিল যে হোয়াট ইজ ওয়্যারঅ্যাবাউটস বা ওয়্যারঅ্যাবাউটসের কনসেপ্টটা আপনার মাথায় কীভাবে আসলো। আমি আপনাকে এটা জিজ্ঞেস করব যে আমরা যেহেতু জানি প্রজেক্ট টুমরো ওয়্যারঅ্যাবাউটস ডেভেলপ করেছেন, ইউ আর অলং দ্য কি আর্কিটেক্ট, আপনি এটার সাথে পুরো জড়িত ছিলেন। আমি মনে হয় ওই কোয়েশ্চেনটা আনসার পেয়ে গিয়েছি, আমি আর ওই কোয়েশ্চেনটায় যাচ্ছি না। বাট স্যার ওয়্যারঅ্যাবাউটসের যদি আমি কিছু কি ফিচার্সের কথা জিজ্ঞেস করি, যেহেতু আপনি আমাকে অলরেডি বললেন যে আপনার কি সাফারিংয়ের মধ্যে দিয়ে যায় এক একটা ব্যাংক এএমএল টপিকটায়। তো স্যার আপনার ওয়্যারঅ্যাবাউটসের কনসেপ্টটা কীভাবে মাথায় আসলো আমি এটার অলরেডি আনসার পেয়ে গিয়েছি। বাট একটা ব্যাংক কেন ওয়্যারঅ্যাবাউটসকে নিবে, বা ওয়্যারঅ্যাবাউটস আসলে একটা ব্যাংকে কি 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 ফিচার্স দিতে পারছে বা এফিসিয়েন্সি অ্যাড করতে পারছে, এটা যদি আপনি আমাদেরকে একটু বলতেন। আচ্ছা, ভেরি গুড কোয়েশ্চেন। আমি তো অ্যাজ ইউ নো আই হ্যাভ ওয়ার্কড ইন ফরেন ব্যাংকস অ্যান্ড লোকাল ব্যাংকস অ্যান্ড আই হ্যাভ সিন, আমার অভিজ্ঞতা আছে ফরেন ব্যাংকে ওরা সিস্টেম অনেক আগে থেকেই ইউজ করে, জি হ্যাঁ, সফটওয়্যার ইউজ করে ফর অ্যান্টি মানি লন্ডারিং পারপাসেস। এখন লোকাল ব্যাংকগুলি এগুলিতে মাত্র আরম্ভ হয়েছে। আমি 2-1টা এরকম দেখেছি, আমার সৌভাগ্য হয়েছে বিভিন্ন ব্যাংকে, হ্যাঁ, সিটি ব্যাংক এনেতে বলেন, স্ট্যান্ডার্ড চার্টারে বলেন, হ্যাঁ, ইবিএলে বলেন। তো দেখা যাচ্ছে যে আপনার বিশেষ করে দেন কোভিডের সময়, এক্স্যাক্টলি, হ্যাঁ, কোভিডের সময় কিন্তু ডিজিটাইজেশনটা অনেক দ্রুত হয়েছে, অন্য সময় হয়নি। কেন? বিকজ এটা তো প্রয়োজন হচ্ছিল, এটা ছাড়া সম্ভব হচ্ছিল না, কাজগুলো সব রিমোট অনেক কিছু ছিল। সেই কারণেও কিন্তু এটা কাজেই অটোমেশন মেক্স লাইফ ইজি। নট অনলি দ্যাট, এই যে আপনি ওয়্যারঅ্যাবাউটসের কথা বললেন, এই যে কাস্টমার ডিউ ডিলিজেন্সটা, এই কাস্টমার ডিউ ডিলিজেন্সের অনেকগুলি স্টেপস বা স্টেজেস আছে। একটা তো হচ্ছে যখন কাস্টমারের আপনি কেওয়াইসি করবেন, দ্যাটস নো ইউর কাস্টমার, ওকে, ওখান থেকে শুরু হয়। তো এই সিস্টেমটা, এটা কিন্তু ইটস আ কম্প্রিহেন্সিভ সিস্টেম, আচ্ছা, ওয়্যারঅ্যাবাউটসটা। ইট স্টার্টস উইথ ইউর কেওয়াইসি, ওকে, তারপরে ডিউ ডিলিজেন্স, মানে ডিউ ডিলিজেন্স বলতে আপনি ডকুমেন্টেশনও আপনি আর্কাইভ করলেন, আপনি এগুলি রিভিউ করলেন, রিস্ক অ্যাসেসমেন্ট হইল, তারপরে স্যাংশন। স্যাংশন নিয়ে একটা খুবই ইউনিক কোয়েশ্চেন মাথায় আসলো। স্যাংশনটা তো রেগুলার আপডেট হয় ওয়্যারঅ্যাবাউটস, রাইট? হ্যাঁ, এই জন্য হয় যে আপনি মানে স্যাংশন লিস্টে একজনের নাম আজকে নাই, কালকে আসতে পারে। সে যদি আপনার কাস্টমার হয় তাহলে তো ইউ আর অ্যাট রিস্ক। সেই জন্য এটাকে বলে পিরিয়ডিক মনিটরিং ইঞ্জিন ফর স্যাংশন। এটা ভালো ভালো বড় বড় ব্যাংকগুলি, ইন্টারন্যাশনাল ব্যাংকগুলি, কেউ আছে যে এটা এভরিডে রান করে, খুব কম এরকম ব্যাংক, কেউ আছে উইকলি রান করে, হ্যাঁ, এত তাড়াতাড়ি তো হয় না। তো মোটামুটি মান্থলি বা কোয়ার্টারলি, আরে হাফ মান্থলি করলেও ইট শুড সাফাইস, যা দেখা যাচ্ছে এখন এটা তা আছেই। তারপরে যে বললাম যে কি আপনি সিডিডি করলেন, কাস্টমার অনবোর্ড করলেন, এখানেই শেষ না।
কাস্টমারের লাইফ সাইকেলে আপনাকে অনেক কিছু, যেমন হাই রিস্ক যদি হয়ে যায়, এটা তো রিস্ক অ্যাসেসমেন্ট করতে হয়, এক্স্যাক্ট সেটাও তো আপনার এই ভেরিয়েবলস হেল্প করছে। জি আচ্ছা, রিস্ক অ্যাসেসমেন্ট করে আপনি যখন হাই রিস্ক করবেন, তার উপরে আবার এনহান্স ডিউ ডিলিজেন্স বলে, মানে আরো অধিকতর আপনাকে যাচাই বাছাই করতে হবে। ওকে আচ্ছা, সেই এটা কাজ, এবং এখানেই শেষ না, এভরি ইয়ার আপনাকে করতে হবে যদি সে হাই রিস্ক থাকে। এক্স্যাক্টলি আবার একটা কাস্টমার আজকে লো রিস্ক ছিল, হ্যাঁ, কালকে তার হাই রিস্ক হয়ে যেতে পারে, যেমন তার পেশা চেঞ্জ হয়ে যেতে পারে। সে একটা মিডিয়াম রিস্ক লো রিস্ক পেশায় ছিল, এখন সে একটা জুয়েলারি শপ দিয়ে খুললো, এটা হাই রিস্ক। জি হ্যাঁ, কথা বলি। জি বা সে এখন একটা ওয়েপন্স একটা ইন্ডাস্ট্রির সাথে জড়িত হয়ে গেল, হ্যাঁ, হতে পারে এটা হতে পারে। তো এরকম আরও অনেক কারণ থাকতে পারে। মনে করেন হি হ্যাজ মুভড ইনটু আ হাই রিস্ক এরিয়া, হ্যাঁ, জিওগ্রাফি, সেসব কারণে হতে পারে। তো এই যে এত কিছু, আবার ইভেন ফর লো রিস্ক, Yep. আপনাকে এখন যেটা বলা হচ্ছে যে আপনি ইটস না ওয়ান টাইম এক্সারসাইজ না, যে আমি একবার কেওয়াইসি সিডিডি করে দিলাম, জিন্দিগির জন্য চলে গেল। আগে তো অ্যাকাউন্ট ওপেনিং করে দিলাম, শেষ। এখন তো তা না, ইউ হ্যাভ টু কিপ আপডেটিং। সো এভরি 5 years আপনাকে ওই লো রিস্ক কাস্টমারকে রিভিউ করতে হয়। তো এগুলি সব ম্যানুয়ালি করা Kind of impossible. মানে ভেরি ডিফিকাল্ট হয়। হ্যাঁ, আরও অনেক কিছু আছে, আপনাকে রিয়েল টাইম অ্যালার্টস দিতে পারে না, হ্যাঁ। যদি অটোমেশন না থাকে। আর রিয়েল টাইম অ্যালার্ট না দিলে একটা ঘটনা ঘটে যেতে পারে। জি তো সেই কারণে আপনার এইটা এত জনপ্রিয়। আমি শুনলাম যে অনেক ব্যাংকের যারা ইউজ করছে, দে আর ভেরি স্যাটিসফাইড। আমার খুব আরেকটা কোশ্চেন মাথায় চলে আসলো। আমি নিজেও আপনার সাথে বসার আগে একটু গুগল করলাম এএমএল নিয়ে। হোয়াট ইজ ট্রেড বেস মানি লন্ডারিং, টিবিএমএল, বা ওয়্যারঅ্যাবাউটসে কি টিবিএমএল এর অপশন কি রয়েছে? হ্যাঁ, তা আছে। এখন বলা হয়, এটা আমাদের কথা না, এটা ইটস ইন্টারন্যাশনালি এটা রিকগনাইজড। ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি বলে একটা অর্গানাইজেশন আছে, তাদের কথা অনুযায়ী বলা হয় 80% অফ মানি লন্ডারিং হ্যাপেন্স থ্রু ট্রেড বেস মানি লন্ডারিং। ওকে, মানে ভলিউম অনুযায়ী। এমনি তো ছোটোখাটো হচ্ছেই, কিন্তু লার্জ স্কেল, এই যে আমাদের দেশে এত সব শুনতেছি যে এত অর্থ পাচার হয়েছে, শোনা যাচ্ছে না এখন? হ্যাঁ, এখন তো শোনাই যাচ্ছে। হ্যাঁ, এই যে এত এত লোকের নামে এই পাচার হচ্ছে, আমরা পত্রপত্রিকায় দেখতেছি। তো এই পাচার তো এই অঙ্কের পাচার আপনাকে ট্রেড বেস ছাড়া সম্ভব না। মোস্টলি ট্রেড বেস দিয়ে হয়েছে এমনি। আই মিন মানে ওয়্যারঅ্যাবাউটস ট্রেড বেস মানে আপনার এক্সপোর্ট ইম্পোর্ট ট্রেড। এক্স্যাক্ট তো দ্যাট মিনস আপনি লেজিটিমেট, মানে এটা ব্যাংকিং চ্যানেল ইউজ করে আপনি মানি লন্ডারিং করে ফেলছেন। তো দেখা যাচ্ছে 80%ই নাকি মানি লন্ডারিং এর মাধ্যমে হয়। এই কারণে ট্রেড বেস মানি লন্ডারিং এর উপরে এত ফোকাস। আচ্ছা, আমি আরেকটা স্যার কোশ্চেন করি, মানে আমার মনে হয় এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ফর যারা দেখবেন এই পডকাস্টটা। সো অলরেডি ওয়্যারঅ্যাবাউটস বাংলাদেশের বেশ কিছু রিনাউন্ড ব্যাংকে আপনারা ডিপ্লয় করেছেন, অ্যান্ড আই নো মানে আপনাদের ওয়্যারঅ্যাবাউটস নিয়ে আপনারা একটা লম্বা সময় যেহেতু আপনারা কাজ করেছেন, অ্যান্ড দ্য হোল টিম অ্যান্ড এভরিওয়ান ইজ প্রিটি এক্সপিরিয়েন্স। স্টিল স্যার আপনারা ফিডব্যাকগুলো যা পাচ্ছেন, এগুলো নিয়েও কি আপনাদের আরও ফার্দার কাজ করা হচ্ছে, পলিশ করা হচ্ছে সলিউশনটা রেগুলারলি? না, অফকোর্স কাস্টমার, এটা তো কিছু কিছু জিনিস কাস্টমাইজ করতে হয়। সব ব্যাংক কিন্তু এটা ওয়ান সাইজ ফিটস অল এর ব্যাপার না। এক্স্যাক্টলি, দ্যাট ওয়াজ মাই কোয়েশ্চেন অ্যাকচুয়ালি। হ্যাঁ, কাজেই এটার একটা বিউটি হচ্ছে যে এটাকে কাস্টমাইজ করে দেওয়া সম্ভব, কাস্টমাইজেবল ডেভেলপমেন্ট। কাস্টমাইজেবল। ওকে, সে কারণে এটা লোকজনের উপকার বেশি হয়। গ্রেট স্যার। আমার মনে হয় সোফার আমি মানে এএমএল নিয়ে আমার নিজের অনেক নলেজ গ্যাদার হলো। বাট ফাইনাল কোয়েশ্চেনটা আমি তো হার্ড কোয়েশ্চেন করতে যাচ্ছি আপনাকে। বাংলাদেশের সফটওয়্যার ইন্ডাস্ট্রি নিয়ে মানে আমার যতটুকু আইডিয়া আছে, বা আমি যত ব্যাংকস দেখি বা সবাইকে দেখি, মোস্ট অফ দ্য টাইম দেখা যায় ভেন্ডর ডিপেন্ডেন্সি একটা টাইম থাকে। মানে যে কোনো সফটওয়্যার নিচ্ছে অ্যান্ড একটা সার্টেন টাইম পর ভেন্ডর উপর ডিপেন্ডেন্সি থাকে। সো ওয়্যারঅ্যাবাউটস যখন একটা ব্যাংক নিবে বা কোনো একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন নিবে, তাদের কি আসলেই সলিউশনটা নেওয়ার পর স্টিল আপনাদের উপর ডিপেন্ডেন্ট হতে হবে, না ব্যাংক উইল বি কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট, তারা ইন্ডিপেন্ডেন্টলি সলিউশনটা রান করতে পারবে? ওয়েল, অ্যাজ আই সেড, এই যে ওয়্যারঅ্যাবাউটসটা যেরকম কাস্টমাইজ করে দেয়, এবং দিস ইজ পারহ্যাপস আমার জানা মতে, আমি তো আই এম নট অ্যান এক্সপার্ট ইন দিস লাইন, মানে সফটওয়্যার লাইনের এক্সপার্ট না, বাট যেসব ব্যাংকে আমি 3-4টা, অ্যাজ আই সেড, প্রায় 4-5টা ব্যাংকের সাথে আমি জড়িত ছিলাম বিভিন্ন ইয়েতে। তো ওখানে যেগুলি দেখেছি আমি,
সেখানে আমি মানে এই ডিপেন্ডেন্সিটা আমি ওয়্যারঅ্যাবাউটসে রাখা হয় না এই কারণেই যে এটা একটা বিরাট পেইন ফর দোজ এক্স্যাক্টলি যে আপনি কিছু হইলেই ওদের কাছে যেতে হবে, তা না হলে আপনার সব কিছু বন্ধ হয়ে যাচ্ছে। এরকমটি ওয়্যারঅ্যাবাউটসে এখন পর্যন্ত হয় নাই। ওকে কাজে ইন দ্যাট সেন্স আই উড সে যে এটা ওয়্যারঅ্যাবাউটসের এটা একটা মানে ভেরি কি বলবো বিগ প্লাস পয়েন্ট। স্যার এখন মানে আমি যদি আর একটু স্পেসিফিক কোয়েশ্চেনে যাই, সোফার আপনাকে মনে হয় অনেক বেশি কোয়েশ্চেন করে ফেলতেছি আমি। না সো লাইক ওকে, সো স্পেশালি যদি আমি বলি মানে কোন ব্যাঙ্কগুলোর মানে বেশি নিড এখন আসলে অটোমেশনে, তো সবাই চলে যাচ্ছে গ্লোবালি বা ডোমেস্টিক্যালি, বাট আপনার কাছে যদি মনে হয় যে এটা মানে স্পেসিফিক ইন্ডাস্ট্রি মানে আমি বা আমরা নাম মেনশন হয় নাই করি, বাট কোন স্টেটাসের ব্যাঙ্কগুলোর জন্য অ্যাটলিস্ট আপনার মনে হয় যে দে শুড ইমিডিয়েটলি ডেপ্লয় অটোমেশন? এখন ধরেন এই যে একটা এক্সাম্পল দিই, TBML কথা বলি, এটা তো চালু হয়েছে এখন প্রায় 5-6 বছর হয়ে গেছে। হ্যাঁ। এখন এইখানে আপনি উইদাউট অটোমেশন ইট উইল বি এক্সট্রিমলি ডিফিকাল্ট কথা বলি। হ্যাঁ শিওর। আর দ্য সাইজ অফ ব্যাংকস, যে সাইজ অফ কাস্টমার্স, এখানে আপনি ইভেন ইন ন্যাশনালাইজ ব্যাংকস দে হ্যাভ স্টার্টেড ইউজিং কোনো না কোনো সলিউশন ইউজ করতে হচ্ছে। আর আমাদের দেশে বেশিরভাগ ব্যাংকে সলিউশনগুলি যারা আগে থেকে ইউজ করছে, দিজ আর অল অ্যাকচুয়ালি ইম্পোর্টেড, মানে নট ইন্ডিজিনাস। Some of the আমার মনে হয় এটা মেজর অবস্টেকল কমিউনিকেশন থেকে শুরু করে ওর না ইভেন ইউ আমরা এটা তো ফরেন এক্সচেঞ্জ আপনাকে স্পেন্ড করতে হচ্ছে দেশে। হ্যাঁ, তো এটা যে আমাদের দেশেই তৈরি অ্যান্ড ইউরো হইলেই আপনি ইজিলি কন্ট্যাক্ট করতে পারছেন অ্যান্ড উই ক্যান গেট এ ভেরি কুইক রেসপন্স। এক্স্যাক্টলি। হ্যাঁ, এইগুলিও তো বিরাট বেনিফিট। একটা তো কস্ট আমাদের মানে দেশের সফটওয়্যারগুলি মাচ চিপার দেন ইফ ইউ গেট ফরেন সফটওয়্যার। তো অনেক দিক থেকে ব্যাংকগুলির জন্য, বিশেষ করে ছোট ছোট ব্যাংকগুলি, মানে ছোট ব্যাংক হইলেও কাস্টমার সাইজ তো ইন ল্যাক্স, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে সবারই অটোমেশন করতে হবে। ডিজিটাইজেশন তো এটা তো অপেক্ষা রাখে না বলার। হ্যাঁ, আজকে হ্যাঁ, তো সেই হিসাবে আমি মনে করি যে একটা দেশি অ্যাভেলেবল, এটা তো আগে ছিল না। এক্স্যাক্টলি। কিছুদিন আগেও মানে মানুষ একসময় ভাবতে যে সফটওয়্যারটা হলো আসলে বিদেশ থেকে বাইরে থেকে আসতো, এটাই ভাবতো। But I think we have more resourceful developers in our country, and they're pretty good. They're doing very good. Exactly. So Amar Malay, we had a very insightful session. Firstly, thank you sir so much for your valuable time. Thank you for asking me. It's my pleasure. And আমার মনে হয় আমাদের যারা অডিয়েন্স আছে মানে they got a very vast knowledge about different sectors আর কিভাবে অটোমেশন হচ্ছে সব কিছু নিয়ে। বাট স্টিল যদি আমাদের কোনো ফার্দার কোয়ারিজ থাকেও, মানে আই এম টকিং অ্যাবাউট দ্য নেক্সট স্টেজেস যখন আমরা যাব, অ্যাজ স্যার ওয়াজ কমপ্লিটলি কানেক্ট উইথ দ্য হোল সিস্টেম, সো ফর এনি ডেমো স্যার উইল বি অ্যাভেলেবল। অ্যান্ড এটা আসলে স্যার যেটা বললেন আমার কাছে মনে হলো ওয়্যারেবলসের যদি আমি কি পয়েন্টস বলতে যাই, এটা কমপ্লিটলি একটা হোমগ্রোন হোমমেড সফটওয়্যার সলিউশন যেখানে কাজ করেছেন যারা ব্যাংকিং ইন্ডাস্ট্রিতেই ছিলেন, দোজ হু নো দ্য পেইন পয়েন্টস অ্যান্ড ইউ গাইজ আর বিয়ার দ্য পেইন। সো আপনারা জিনিসটা যেভাবে ক্রিয়েট করবেন আমার মনে হয় ইট উইল বি দ্য বেস্ট সলিউশন। অ্যান্ড অলরেডি এটা যেহেতু বেশ রিনাউন্ড ব্যাংকসে ডেপ্লয় হয়ে গিয়েছে, সো আমরা মনে হয় আজকের পডকাস্টটা থেকে এখানেই শেষ করতে পারি। আই এগেইন গিভ ইউ আ হিউজ রাউন্ড অফ থ্যাঙ্কস ফর গিভিং ইউর ভ্যালুয়েবল টাইম। And আমার জন্য এটা বেশ একটা ইনসাইটফুল সেশন ছিল। আই হোপ উইল মিট অ্যাগেইন প্রিটি সুন। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ স্যার, ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ। সো দ্যাটস দ্য এন্ড অফ দ্য টুডেস পডকাস্ট। আবার দেখা হচ্ছে আরো অন্য কোনো টপিক নিয়ে। অ্যান্ড ফর মোর ইনফরমেশন লাইক দ্য ফেসবুক পেজ, প্রেস দ্য লিঙ্ক বিলো ফর দ্য ওয়েবসাইট, and if you want to know more, book a demo and get us. So thank you everyone.